হবে, খুব মনোযোগ। প্রথমে গুগল অ্যাকাউন্ট ওপেন করছি, এখন জিটিএম আজকে। হ্যাঁ, জিটিএম এর কিন্তু এই যে একটা কন্টেইনার, একটা জিটিএম এ, মানে আমরা যখন একটা অ্যাকাউন্ট করছি জিটিএম এ, হোম পেজ থেকে একটা অ্যাকাউন্ট করছি, সেই অ্যাকাউন্টের আন্ডারে, মানে সেই অ্যাকাউন্টের অধীনে কিন্তু কন্টেইনার নেওয়া যায় একের অধিক। যত মনে চায় আপনি এখান থেকে কন্টেইনার নিতে পারবেন, ঠিক আছে। এখন আমার এখানে কিন্তু একটা কন্টেইনার আছে। যখন আমি সার্ভার সাইড ট্রেকিং আপনাদের দেখাবো, তখন এখানে আরেকটা কন্টেইনার আমাকে নিতে হবে সার্ভার সাইডের জন্য। এখন যে কন্টেইনারটা আমার আছে, এই কন্টেইনার আইডি এটা, হ্যাঁ, এটা হচ্ছে অনলি ব্রাউজ ট্রেকিং এর জন্য, মানে ওয়েবসাইট, এই যে নরমাল ব্রাউজ ট্রেকিং এর জন্য আর কি। যখন মানে হার্ড ব্রাউজ ট্রেকিং করব তখন, না না, ম্যানুয়ালি না, নরমাল বলতে হচ্ছে কি, এই যে ব্রাউজ গুলো, এই যে সার্ভার সাইট ও ওয়েবসাইট ট্র্যাকিং এর মধ্যেই, কিন্তু এটা হচ্ছে নরমাল ব্রাউজ ট্র্যাকিং। নরমাল ব্রাউজ কোনটাকে বলে, এই যে এখন ক্রোমো ব্রাউজারে আছি না, এটা কিন্তু নরমাল ব্রাউজ। এটা থেকে যদি আমি কোনো ওয়েবসাইটে যাই, তাহলে কিন্তু এটা নরমাল ট্রেকিং এর মধ্যে, মানে নরমাল ব্রাউজ ট্রেকিং এর মধ্যে এটা মডিফাই করা হবে। যখন কেউ আইফোন থেকে কোনো ওয়েবসাইটে ঢুকবে, ওইটা হবে সার্ভার সাইড ট্রেকিং এর মাধ্যমে। কারণ আইফোনের ডাটা গুলো কিন্তু প্রপার কিন্তু ট্যাগ করা যায় না। সার্ভার সাইট কি আমি একটু আলোচনা করবো আজকে। সার্ভার সাইট এমন একটা বিষয়, আমি তাহলে এখন ওইটা ওপেন করি। হ্যাঁ, সার্ভার সাইট নিয়ে আজকে আলোচনা হবে। ব্রাউজ ট্রেকিং তো দেখাইছিলাম, আজকে তাহলে সার্ভার সাইট ট্রেকিং নিয়ে একটু আলোচনা করি। সার্ভার সাইটের কি ইয়ে আছে, এখানে ফাইল আছে? এটা নাকি? না, এটা না তো, এটা সার্ভার সাইট। হ্যাঁ, সার্ভার সাইট তো থাকার কথা। আচ্ছা, যাই হোক, সার্ভার সাইট এখানে না থাকুক, এখানে আছে অবশ্যই, এই যে এখানে আছে। আচ্ছা, তাহলে যেহেতু সার্ভার সাইট নিয়ে আলোচনা হবে, তাহলে রেকর্ড করলে সমস্যা নাই। এটা হচ্ছে ওই এটা নতুন ক্লাসই আজকে, হ্যাঁ, নতুন টপিক যেহেতু, তাহলে রেকর্ড করা দরকার, তাই না? রেকর্ডটা করে, হ্যাঁ, রেকর্ডটা করেন। হ্যাঁ, রেকর্ডটা করেন। এটা রেকর্ডটা টুনি, জি আপু, রেকর্ড করেন ভালো। এখন আজকে রেকর্ড করে এটা দিতে হবে। আচ্ছা, এটা কোথায় গেল ফাইলটা? এটা হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা ওপেন করে রাখলাম। এখন আমি ইয়েতে যাই, এতে যাই, হাত দিকে একবার হয়ে গেছে ঠান্ডায়। আচ্ছা, এগুলো আগে ওপেন করে নিই। এটা হচ্ছে একটা কন্টেইনার, হ্যাঁ, এই যে একটা কন্টেইনার, খেয়াল করেন, এটা কিন্তু একটা কন্টেইনার। আমি এটা একটা অ্যাকাউন্টের আন্ডারে, মানে জিটিএম একটা অ্যাকাউন্টের অধীনে কিন্তু একটা কন্টেইনার করা আছে। আমি চাইলে এই অ্যাকাউন্টের অধীনে আরো, মানে একের অধিক কন্টেইনার তৈরি করতে পারবো। এক একটা কন্টেইনার আমি এক এক কাজে ইউজ করতে পারবো। যেমন এটা আমি করছি কিসের জন্য, এটা করছি আমি ব্রাউজ ট্রেকিং এর জন্য, অর্থাৎ মোবাইলে ক্রোমো ব্রাউজার থাকে, তারপরে হচ্ছে কম্পিউটারে ক্রোমো ব্রাউজার থাকে, মানে নরমাল যে ব্রাউজ গুলো, যেমন হচ্ছে নরমাল ফোন গুলো, নরমাল যে ডিভাইস গুলো আছে, এই যে কম্পিউটার, পিসি, এটা কিন্তু একটা নরমাল ডিভাইস, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ডিভাইস না। এরকম যারা যে স্যামসং ফোন ইউজ করে বা স্যামসাং ইউজ করে, হাওয়াই ইউজ করে, হ্যাঁ, এগুলো কিন্তু নরমাল ডিভাইস। এই সমস্ত ডিভাইসে যে ব্রাউজ গুলো থাকে, এই সমস্ত ব্রাউজ থেকে যে সমস্ত অডিয়েন্স গো টু ওয়েবসাইটে যায়, ঠিক আছে, তো ওই সমস্ত অডিয়েন্স গুলোকে ট্র্যাক করার জন্য, আর যে সমস্ত, এই যে আমি যে যে ডিভাইস গুলোর কথা বললাম, এই সমস্ত ডিভাইস থেকে যে কাস্টমার গুলো ওয়েবসাইটে যাবে, এই কাস্টমার গুলোর প্রপার ডাটা প্যারামিটার সহ
প্রপার ডাটা আমরা ট্র্যাক করতে পারি বা ট্র্যাক করতে সক্ষম। কিন্তু ওই সেম ওয়েবসাইটে, যেমন ধরেন আমি একটা অ্যাডস চালালাম, আমি একটা অ্যাডস ক্যাম্পেইন করলাম, অ্যাডস রান করলাম, এখন এই অ্যাডস দেখার পরে এই অ্যাডসটা চলতেছে, ধরেন আমি টার্গেটেড অডিয়েন্স যত যেভাবে করলাম, ডিটেলস টার্গেটিং করলাম অল বাংলাদেশ দিয়ে। এখন অল বাংলাদেশের মধ্যে যারাই ফোন ইউজ করে, যারাই কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করে, ইন্টারনেটের সাথে যারা কানেক্টেড আছে, এই সমস্ত ব্যক্তিদের কাছে অ্যাডস গুলো চলে যাবে। এখন ওই সমস্ত ব্যক্তিদের কাছে যখন অ্যাডস পৌঁছানো হবে, তারা অ্যাডস গুলো দেখবে। তারা অ্যাডস গুলো দেখবে, দেখার পরে যারা ইন্টারেস্টেড পারসন, আমাদের এই যে প্রোডাক্ট নিয়ে বা যে সার্ভিস নিয়ে আমরা অ্যাডস রান করছি, সেই সার্ভিসের প্রতি বা সেই প্রোডাক্টের প্রতি যারা ইন্টারেস্টেড, ওই সমস্ত কাস্টমাররা ঢুকবে ওয়েবসাইটে, অ্যাডসে ক্লিক দিবে অথবা যেভাবে হোক ওয়েবসাইটে ঢুকবে পণ্য অর্ডার করার জন্য বা দেখার জন্য, বা প্রাইস কেমন হতে পারে, বিভিন্ন বিহেভিয়ার নিয়ে মানুষ ঢুকবে ওয়েবসাইটে। এখন এই যে ধরেন যতগুলো মানুষ আমি যে ইন্টারেস্টেড ডেমোগ্রাফি টার্গেটিং করে দিলাম, এই টার্গেটিং এর ভিতরে যারা পড়ছে বাংলাদেশের ভিতরে, এই সমস্ত কাস্টমার গুলো, মানে এই সমস্ত অডিয়েন্স গুলো কিন্তু ঢুকবে ওয়েবসাইটে, যদি তাদের ভালো লাগে, এবং ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, ওইভাবেই আমাদের অ্যাড কপি তৈরি করতে হয়। তাহলে তারা যে ঢুকলো, ধরেন 1 লক্ষ মানুষ ঢুকলো, আমি আরো কম দিয়ে বোঝাই, ধরেন 10,000 মানুষ ঢুকলো ওয়েবসাইটে। এখন 10,000 মানুষই কি শুধুমাত্র ওই স্যামসনি বা হচ্ছে আপনার স্যামসাং, হাওয়াই এগুলো ফোন ইউজ করে, নাকি এর মধ্যে কিছু সংখ্যা আছে যারা আইফোন ইউজ করে? আছে না? অবশ্যই আছে। তাহলে দেখেন, ধরেন আপনার 100% মানুষ ওয়েবসাইটে ঢুকলো, 100% এর মধ্যে দেখা যায় যে 60% বা 40% মানুষ, ধরেন 40% মানুষ আইফোন ইউজ করে, মানে স্ট্যান্ডার্ড যে ব্রাউজ গুলো আছে এগুলো ইউজ করে তারা, মানে স্ট্যান্ডার্ড ডিভাইস গুলো তারা ইউজ করে। এখন আমার টার্গেট করছি কিভাবে, যে 100% অডিয়েন্স আসবে, এই 100% অডিয়েন্স কে আমরা ট্র্যাক করবো, 100% অডিয়েন্সের ডাটাগুলো আমরা ট্র্যাক করব, এটা আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে আমরা ক্যাম্পেইন চালাইছি। কিন্তু 100% মানুষের কাছে অ্যাডসটা চলে গেল, এখন 100% মানুষের কাছে অ্যাডসটা দেখানোর জন্য বা তাদের 100% মানুষকে ট্যাগ করার জন্য আমরা কিন্তু কি করছি, ওই পরিমাণ টাকা খরচ করছি। ওই পরিমাণ টাকা খরচ করে আমরা একটা ক্যাম্পেইন চালাইছি, মানে যে বিজনেসম্যান সে কিন্তু ওই পরিমাণ টাকা খরচ করছে, আমরা তো জাস্ট সেট আপ করে দিই, তাই না? তাহলে দেখেন, যে অ্যাডভার্টাইজার মানে বিজনেসম্যান, তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হলো সে ওই পরিমাণ টাকা খরচ করব যাতে 100% মানুষ আমাদের ওয়েবসাইটে আসে, মানে অডিয়েন্স, আর 100% অডিয়েন্সের ডাটা যাতে আমরা সংগ্রহ করতে পারি, মানে কালেক্ট করতে পারি পরবর্তীতে রিমার্কেটিং করার জন্য। এই ধরনের মন মানসিকতা নিয়েই কিন্তু ওই 100% মানুষকে দেখালে বা 100% মানুষকে ট্র্যাক করার জন্য যে পরিমাণ টাকা খরচ করার প্রয়োজন, ওই পরিমাণ টাকা খরচ করতেছে। কিন্তু এই 100% মানুষের মধ্যেও 40% মানুষ আছে যারা স্ট্যান্ডার্ড ডিভাইস গুলো ইউজ করে, আর তারা স্ট্যান্ডার্ড ডিভাইস থেকে ওয়েবসাইটে ঢোকার কারণে ওই 40% ডাটা কিন্তু আমরা ধরতে অক্ষম। ওই 40% ডাটা আমরা ধরতে পারবো না। ওই 40% ডাটা কি মিস্টেক হয়ে যাবে আমাদের, মানে ধরতেই পারবো না। কেন ধরতে পারবো না? এখন দেখেন, তার আগে যদি না ধরতে পারি তাহলে আমাদের লসটা কি? এখন সে টাকা খরচ করছে, যে বিজনেসম্যান সে টাকা খরচ করছে 100% এর জন্য, কিন্তু সে 100% এর টাকা খরচ করার পরেও কিন্তু সে 100% ডাটা পেলো না, 40% কিন্তু মাইনাস হয়ে গেল। কেন মাইনাস হইলো? ওই যে স্ট্যান্ডার্ড ডিভাইস যেগুলো আইফোনের মতো, এই সমস্ত ডিভাইস থেকে, যেমন গুগল ক্লাউড আছে, হ্যাঁ, এই ধরনের কিছু আছে, ডিভাইস আছে, এই ব্রাউজ আছে, এই সমস্ত ব্রাউজ থেকে মানুষ ইন করার কারণে ওয়েবসাইটে কিন্তু আমরা 40% ডাটা আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। 60% আমরা মানে ডাটাগুলো আমরা ক্যাপচার করতে পারতেছি। সেই ক্ষেত্রে কি হলে, আমরা খরচ করলাম 100% ডাটার জন্য, কিন্তু আমাদের পেলাম কত? 60%, 40% আমাদের লস। তাহলে এই ধরনের লসকে আপনার সংশোধন করার জন্য, এই ধরনের লসকে পুষিয়ে নেওয়ার জন্যই কিন্তু কি করছে সার্ভার সাইড গুগল, চিন্তা করছে যে এই ধরনের ডিভাইস থেকে যারা আসবে, যেমন আইওএস খুব স্ট্যান্ডার্ড একটা আর কি। এখন তারা চিন্তা করছে কি, যে আমাদের
ডিভাইস যারা ইউজ করে তারা যখন কোনো ওয়েবসাইটে যাবে, আমাদের ডিভাইস থেকে যে ডাটাগুলো মানে আমাদের ডিভাইস থেকে যাওয়ার কারণে যে ডাটাগুলো তারা তাদের কাছে যাবে, এই ডাটাগুলো আমরা তাদেরকে ক্যাপচার করতে দিব না। এই চিন্তা করে কিন্তু তারা স্ট্যান্ডার্ড ডিভাইসকে আরো স্ট্যান্ডার্ড করছে, প্রাইভেসি পলিসি অনেক কঠিন করছে, টার্মস কন্ডিশন অনেক কঠিন করছে। তো এখন গুগল আবার চিন্তা করলো যে ব্রাউজ থেকে আসলে তো ধরতে পারতেছি, এখন যারা স্ট্যান্ডার্ড ডিভাইস থেকে আসবো আইফোনের মতো মানে আইওএস যেগুলো গুগল ক্লাউড আছে, এই বিভিন্ন স্ট্যান্ডার্ড ডিভাইস থেকে যারা আসবো, এদেরকে এদের ডাটাগুলো আমাদেরকে দিবে না, যেহেতু মানে যারা ওই স্ট্যান্ডার্ড ডিভাইস যারা ইয়ে করে আর কি, হ্যাঁ, ডেভেলপ করে, তারা ওগুলো স্টপ করে রাখছে কুকিতে, ওরা স্টপ করে রাখে, ডাটাগুলো দেয় না, থার্ড পার্সন মনে করে। আমরা যে ক্যাম্পেইন চালাচ্ছি, আমরা যে আমাদের ডাটা দরকার গুগলের মাধ্যমে, গুগলকে তারা কি করে মানে থার্ড পার্টি মনে করে, কারণ তারা একটু গুগলের থেকে একটু উন্নত স্ট্যান্ডার্ড। এই জন্য তারা মনে করে কি থার্ড পার্টির কাছে আমাদের ডাটা দিব না, আমাদের ডিভাইস থেকে মানুষ যাবে ওয়েবসাইটে কিন্তু ডাটা নিতে পারবে না, ডাটা আমাদের ডিভাইসে মানে স্টক থাকবে। তো এই চিন্তা করে তারা ওগুলো রেখে দেয়, দেয় না 40%। এখন গুগল চিন্তা করলো যে আমার ডিভাইস থেকে যখন কেউ মানে এটা গুগলের ব্রাউজ না, আমার এই অ্যাকাউন্টটা কোথায়, গুগলের সম্পত্তিতে না, গুগল অ্যাড অ্যাকাউন্ট কার, এটা গুগলের সম্পত্তি না, গুগলের সম্পত্তি। এখন গুগল চিন্তা করলো যে আমার এখান থেকে যখন কেউ সার্ভিস নিতে আসবে আমার মাধ্যমে, আমার ডিভাইস থেকে বা আমার ব্রাউজ থেকে বা আমার আমার অধীনে যারা অ্যাডস চালাবে, তারা তো অবশ্যই আমাকে টাকা দিবে, বিজ্ঞাপন খরচ দিবে। তাহলে তাদের কাছ থেকে বিজ্ঞাপন খরচ আমি নিলাম, এবং হচ্ছে তারা আমার মাধ্যমে আসার, আমার মাধ্যমে ক্যাম্পেইন করার পরেও তারা যেহেতু 100% ডাটা নেওয়ার জন্য তারা টাকা খরচ করে, কিন্তু 100% যেহেতু নিতে পারতেছে না, এই 100% এর মধ্যে 40% স্ট্যান্ডার্ড ডিভাইস যারা আইওএস এর মতো, তারা যেহেতু মানে স্টপ করে দিচ্ছে না ডাটা, তাহলে তাদের ওভারটেক করার জন্য, তাদেরকে ক্যাপচার করার জন্য আমার আরেকটি কৌশল অবলম্বন করতে হবে। গুগল এই চিন্তাটা করছে, তারা গুগল পরিচালনা করে মানে গুগল ম্যানেজমেন্ট যারা, তারা এই চিন্তাটা করছে যে এই যে আইওএস এর মতো স্ট্যান্ডার্ড ডিভাইস বা গুগল ক্লাউডের মতো স্ট্যান্ডার্ড ডিভাইস, এরা যেহেতু ডাটা আটকানোর জন্য প্রাইভেসি পলিসি বা টার্মস কন্ডিশন তারা কঠিন করছে, আমাদের ডাটা দিতে যাচ্ছে না, আমাদেরকে তারা থার্ড পার্টি মনে করতেছে। সেই ক্ষেত্রে আমি আরেকটি ডিভাইস বের করব, আমি আরেকটি সম্পত্তি আমি তৈরি করব, যেটার মাধ্যমে ওদের ওই ডাটাগুলো আমরা নিয়ে আসতে পারি, তারা যাতে দিতে বাধ্য হয়। আর সেটাই হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। ঠিক আছে, আচ্ছা যাই হোক, সার্ভার সাইড ট্র্যাকিং দেখাবো, একটু পরে আলোচনা করবো। এটা হচ্ছে ব্রাউজের জন্য। দেখেন, একটা অ্যাকাউন্টের আন্ডারে একটা কন্টেইনার আছে, এটা ব্রাউজের জন্য করছিলাম আমরা। দেখেন আরেকটু দেখাই, ব্রাউজের জন্য ভিতরে ঢুকি, এটা ছিল অনলি ব্রাউজ টেকিং, এখানে আমরা ভেরিয়েবল ট্যাগ ট্রিগার করছিলাম। ঠিক আছে, এখন একটা অ্যাকাউন্টের আন্ডারে একটা ব্রাউজ, আমি যখন সার্ভার সাইড করতে যাব না, ওই যে স্ট্যান্ডার্ড ডিভাইসের ডাটাগুলো যখন আমরা কালেক্ট করতে যাব, তখন কিন্তু আমাদের আরেকটা কন্টেইনার তৈরি করতে হবে, সেটা হবে সার্ভারের জন্য। দেখেন এই যে ক্রিয়েট কন্টেইনার থেকে, এটা জাস্ট এমনি দেখাইতেছি, এখান থেকে দেখেন আমরা প্রথমে ওয়েবের জন্য করছিলাম, তারপরে আমরা ওই যে আইওএস ধরে করতে পারি। যেমন iOS থেকে যে সমস্ত ডিভাইস মানে ডাটা গুলো আসবে, মানে স্টপে রাখছে, তারা কুকিতে দিচ্ছে না, ওই সমস্ত ডাটাকে ধরার জন্য আমরা এখানে iOS এর জন্য একটা কি কন্টেইনার তৈরি করতে পারি আলাদা। কিন্তু এটা iOS এর এটা এটা আপনাদেরকেও দেখাবো। তারপরে অ্যান্ড্রয়েড থেকে যারা আসে এটা স্পেসিফিক করা যায়, কিন্তু অ্যান্ড্রয়েড আমাদের হয় না, যখন ওই ব্রাউজ টেকিং করা হয় তখন অ্যান্ড্রয়েড অটোমেটিক ওর মধ্যে পড়ে যায়। তারপরে এএমপি আছে, মোবাইল পেজ থাকে আপনার। ঠিক আছে, এই যে এএমপিটা, এটা অনেক মজার একটা বিষয় আছে। এএমপিটা এর মধ্যে গুগলের যেমন হচ্ছে আপনার এই ফেসবুকের পেজ থাকে, একটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে গুগলের আন্ডারে অনেকগুলো পেজ নেওয়া যায়। এই যে দেখেন, এই যে একটা নিছি, এই যে একটা নিছি, এই যে একটা নিছি, আবার ইচ্ছা করলে এখানে আরেকটা নিতে পারি, আরেকটা নিতে পারি। ঠিক আছে, ট্যাব যেগুলোকে বলে। ঠিক আছে, তো এখানেও কিছু খেলা আছে। এএমপি মোবাইলের কিছু পেজ থাকে, বুঝতে পারছেন? তো এগুলো নিয়ে দেখাবো। তো প্রথমে সার্ভার দিয়ে দেখাবো। আইওএস, অ্যান্ড্রয়েড দরকার নাই, অ্যান্ড্রয়েড হচ্ছে ওয়েবের মধ্যেই পড়ে যায়। আইওএস আর হচ্ছে এএমপি। তবে এএমপিটা আপনাদের খুব ভালোভাবে আমি বুঝাবো, এটার মধ্যে অনেক খেলা আছে, যদি বুঝতে পারেন আর কি। তবে আশা করি বুঝতে পারবেন, আমি ওইভাবে বুঝাবো। তারপরে দেখেন, এই যে সার্ভার সাইড ট্রেকিং, এটার জন্য মানে
ওই যে স্ট্যান্ডার্ড ডিভাইসের ডাটাগুলো যখন আমরা নিতে যাব, তখন এটার জন্য আমরা আলাদা একটা কন্টেইনার নিতে পারি। কন্টেইনার নিতে হবে, কন্টেইনারের নাম দিতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই সার্ভার। আবার যখন সার্ভার সাইড, এই যে সার্ভার নিয়ে যখন একটা কন্টেইনার আমরা তৈরি করে ফেলবো, প্রথমে করছিলাম ওয়েব দিয়ে। যারা প্র্যাকটিস করছেন তাদের মনে আছে, প্রথমে ওয়েব দিয়ে করছিলাম। তারপরে সার্ভারের জন্য যখন করব তখন এই সার্ভার থেকে করতে হবে। এখন দেখেন, ওয়েব থেকে যখন আমরা করলাম, ওয়েব থেকে করার পরে ব্রাউজ টেকিং যেটাকে বলে, সেই ব্রাউজ টেকিং যখন আমরা ওয়েব দিয়ে একটা কন্টেইনার নিলাম, তখন কিন্তু অটোমেটিক বাই ডিফল্ট ভাবে এই অ্যান্ড্রয়েড এখানে পড়ে গেছে। ঠিক আছে? আবার যখন সার্ভার নিয়ে করব, তখন কিন্তু iOS বাই ডিফল্ট পড়ে যাবে, এখানে ধরা খেয়ে যাবে। এটা আলাদা না বোঝালেও সমস্যা নাই, কিন্তু এই এএমপি বিষয়টা এটা আলাদাভাবে বোঝাতে হবে আপনাদের, এটা আমি বোঝাবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে দেখালাম। এখন দেখেন, এখন আসবো মূল আলোচনায়। মূল আলোচনাটা কোথায়? দেখেন, এই যে ফেসবুক কনভার্সন এপিআই। ফেসবুক কনভার্সন এপিআইটা, যেটাকে আপনার কেপিআই বলা যায়, ঠিক আছে, বা এপিআই, মানে কেপিআই মানে শর্ট মিনিং যেটা কেপিআই আর কি। এখন দেখেন এটা কি, এটা কিভাবে কাজ করে, এটা ইমপ্লিমেন্ট করে কিভাবে দেখেন। আমরা যখন একটা ক্যাম্পেইন চালাবো, সেটা ফেসবুক থেকে হোক বা গুগল থেকে হোক। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার? হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। এভরিওয়ান? ওকে ওকে, ঠিক আছে। এখন দেখেন কিভাবে কাজ করে। ধরেন আমরা একটা ওয়েবসাইট থেকে আমরা জি একটা স্যার, শুনতে পাচ্ছি তো। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা একটা ওয়েবসাইট থেকে আমরা একটা ইয়ে চালালাম। হ্যাঁ, কি বলে, ওয়েবসাইট নিয়ে, মানে ওয়েবসাইট ছাড়া তো হয় না, ল্যান্ডিং পেজ ওয়েবসাইট। আমাদের মেন গোল থাকে কাস্টমার ওয়েবসাইটে যাবে, আমাদের এডস দেখে গিয়ে ওখান থেকে তারা কেনাকাটা করবে বা পারচেজ করবে, অর্ডার করবে, এটাই তো আমাদের গোল থাকে। তো এখন এই গোলটাকে আমাদের হাসিল করার জন্য কি করতে হবে আমাদের, আমাদের ওয়েবসাইট নিয়ে আমাদের একটা প্ল্যাটফর্ম, আহ কি করতে হয়, একটা প্ল্যাটফর্ম বাছাই করতে হয়। সেটা ফেসবুক হোক আর গুগল হোক, আমরা কোন প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের বিজনেসের সেল নিয়ে আসবো, সেলস জেনারেট করব, এই প্ল্যাটফর্ম আমাদের প্রথমে কি করতে হয়, আমাদের চয়েস করতে হয়। এখন ধরেন আমি ফেসবুক থেকে যদি অ্যাডস ক্যাম্পেইন চালাই ওয়েবসাইট নিয়ে, অ্যাডস ক্যাম্পেইন চালানোর পরে যে সমস্ত ভিজিটররা, ধরেন আমার ক্যাম্পেইন চলতেছে, এর মধ্যে আমাদের উদ্দেশ্য কি, আমাদের ক্যাম্পেইনটা, আমাদের অ্যাডসটা যাবে কাদের কাছে, আমাদের টার্গেটেড অডিয়েন্সদের কাছে। আমরা যে ধরনের অডিয়েন্সদেরকে টার্গেট করে দিয়েছি, ওই সমস্ত অডিয়েন্সের কাছে আমাদের বিজ্ঞাপনটা কি হবে, পৌঁছানো হবে। এই কথাটাই কিন্তু ফেসবুকে বলে দিছি যখন আমরা টার্গেটিং করে দিলাম। তো এখন দেখেন, মানে আমরা যে সমস্ত অডিয়েন্সদের টার্গেটিং করলাম, ওই সমস্ত অডিয়েন্সই তো আমাদের অ্যাডসটা দেখতে পারবে, তাই না? এবং ওই সমস্ত অডিয়েন্স, যে সমস্ত অডিয়েন্সরা আমাদের অ্যাডসটা দেখতে পারবে, তারাই তো আমাদের ভিজিটর, তারাই তো আমাদের ভিজিটর, তাই না? তারাই তো আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে। আচ্ছা, টুনি, রেকর্ড হচ্ছে? তাহলে ওই সমস্ত অডিয়েন্সটা হচ্ছে আমাদের ভিজিটর। এখন ভিজিটর কি করবে, ভিজিটর ওয়েবসাইটে যদি যায়, ধরেন এটা আমাদের ওয়েবসাইট, ভিজিটর যে ওয়েবসাইটে যাবে, কিসের মাধ্যমে যাবে, ব্রাউজ ওভারটেক করেই তো যেতে, মানে ব্রাউজের মাধ্যমেই তো যেতে হবে। এখন আমি যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, ধরেন হচ্ছে আরং এর একটা ওয়েবসাইটে যদি আমি যাই, এ আর, এই যে আরং, সরি বাংলা আসে কেন, ধরেন এই যে আরং এর একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমার সামনে চলে আসলো, এই যে স্পন্সর মানে অ্যাড চলতেছে। তাহলে এই ওয়েবসাইটে যদি আমি এখন যেতে চাই, বা এই ওয়েবসাইটে আমি ভিজিট করতে চাই, তাহলে কিসের মাধ্যমে ভিজিট করতে হবে, এই ব্রাউজের মাধ্যমে, তাই না? এই যে গুগলে যে ক্রোম ব্রাউজ, এটার মাধ্যমে তো, এটার মাধ্যমে তো আমি আরংকে খুঁজে পেলাম, এবং এটার মাধ্যমে তো আমি ওয়েবসাইটে ভিজিট করলাম, ব্রাউজের মাধ্যমে ভিজিট করলাম না, এটা ভিজিট করলাম নর্মাল একটা ব্রাউজ থেকে, ক্রোম ব্রাউজার থেকে। ঠিক আছে? এখন বিষয়টা হলো, এখন যে সমস্ত কাস্টমাররা এই স্ট্যান্ডার্ড যে ডিভাইস গুলো আছে, আইফোনের মতো, আইওএস এর মতো,
iOS এর মতো যে ডিভাইস গুলো আছে এই সমস্ত ডিভাইস থেকে যারা প্রবেশ করবে তারাও তো আমাদের ওয়েবসাইটে যাবে। এখন দেখেন ভিজিটর আমি যাদেরকে টার্গেটিং করলাম যে সমস্ত অডিয়েন্সদের, আর ওই সমস্ত অডিয়েন্সের কাছে আমাদের অ্যাডসটা দেখানো হবে, আর যাদের কাছে দেখানো হবে তারাই আমাদের ভিজিটর হিসেবে আমাদের ওয়েবসাইটে আসবে। এখন যারা আমাদের ওয়েবসাইটে ভিজিটর হিসেবে আসবে তারা কিন্তু এক একজন, সবাই যে এক রকমের ব্রাউজার থেকে বা সবাই যে নরমাল ব্রাউজার থেকে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবে বিষয়টা এমন না। যে সমস্ত ভিজিটররা আমাদের ওয়েবসাইটে আসবে এই সমস্ত অডিয়েন্স মানে ভিজিটরের মধ্যে এক একজন এক এক রকমের ডিভাইস ইউজ করে। কেউ আইফোন ইউজ করে, iOS এর মধ্যে স্ট্যান্ডার্ড যেগুলো এগুলো, কেউ স্যামসং ফোন ইউজ করে, কেউ হচ্ছে স্যামসাং ইউজ করে, কেউ হাওয়াই, কেউ রিয়েলমি আছে, কেউ আছে ওই আইটেল আছে, হ্যাঁ, কেউ নোকিয়া ইউজ করে, বিভিন্ন জনে বিভিন্ন রকমের ডিভাইস ইউজ করে। এবং যারা কম্পিউটার ইউজ করে তারা কেউ হচ্ছে কম্পিউটার ইউজ করে, কেউ ল্যাপটপ ইউজ করে, কেউ গুগল সাধারণ ক্রোম ব্রাউজ ইউজ করে, কেউ আছে ফায়ারফক্স ইউজ করে, আবার কেউ আছে গুগল ক্লাউড যেটা এটা ইউজ করে। বিভিন্ন জনে বিভিন্ন রকমের ব্রাউজ ইউজ করার কারণে এই বিভিন্ন রকমের ব্রাউজ থেকেই কিন্তু ভিজিটর, আমাদের টার্গেটেড ভিজিটর গুলো আমাদের ওয়েবসাইটে ঢুকবে। এখন দেখেন যারা সাধারণ ক্রোম ব্রাউজ থেকে বা সাধারণ ডিভাইস গুলো থেকে যারা ঢুকবে তাদের প্রপার ডাটা গুলো কিন্তু আমরা সুন্দরভাবে ট্যাগ করতে পারবো। কিন্তু এর মধ্যে থেকেও এই ভিজিটর গুলোর মধ্যে থেকেও যারা স্ট্যান্ডার্ড ডিভাইস থেকে যারা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবে এদের ডাটা গুলো কি হবে, থেমে থাকবে কুকিতে। আপনার ব্রাউজের একটা কুকি থাকে প্রত্যেকটা ব্রাউজের, এই কুকিতে কি থাকবে, স্টপ হয়ে থাকবে। ঠিক আছে, তখন পিক্সেল ইভেন্ট সেটআপ করেও কোনো ফায়দা হবে না। ওই ডাটাগুলো আমরা পিক্সেলের মাধ্যমে ট্র্যাক করতে পারবো না, পিক্সেলের মাধ্যমে আমরা ধরতে পারবো না। এখন দেখেন যারা সাধারণ ব্রাউজ থেকে ঢুকলো ওয়েবসাইটে তাদের তো ইজিলি পেয়ে গেলাম ডাটা। এখন যারা স্ট্যান্ডার্ড ব্রাউজ থেকে ঢুকলো তাদের ডাটা গুলো কিন্তু আমরা পেলাম না। এখন ধরেন আমি 20,000 অডিয়েন্স আমার ওয়েবসাইটে আসার কথা, আমি 20,000 অডিয়েন্স আমার ওয়েবসাইটে আসবো। এখন এই 20,000 এর মধ্যে কত পার্সেন্ট অডিয়েন্স মানে হচ্ছে আপনার ওই যে স্ট্যান্ডার্ড ডিভাইস গুলো ইউজ করে, আবার কত পার্সেন্ট সাধারণ ডিভাইস ইউজ করে এটা কিন্তু আমাদের জানা নেই। আমি আইডিয়া করে বললাম যে 40% ধরেন স্ট্যান্ডার্ড ডিভাইস ইউজ করে আর 60% নরমাল ডিভাইস ইউজ করে। এখন নরমাল ডিভাইস থেকে যে সমস্ত কাস্টমাররা ওয়েবসাইটে যাবে তাদের এই 60% যাবে, 60% ডাটা গুলো আমরা প্রপারলি ফেসবুকের কাছে পাঠাইতে পারবো, মানে আমরা ধরতে পারবো। কিন্তু বাকি 40% যারা স্ট্যান্ডার্ড ডিভাইস ইউজার তারা কি করবো, তাদের ডাটা গুলো কিন্তু আমরা পাবো না, 40% ডাটা কিন্তু আমরা ধরতে পারবো না। তাহলে আমাদের লস। আমরা টাকা খরচ করলাম 100% ধরার জন্য, কিন্তু পেলাম না, 40% পেলাম, সেক্ষেত্রে কি লস না? 60% পেলাম, 40% পেলাম না। এখন 40% তো আমি আইডিয়া করে বললাম, কিন্তু এমনও হতে পারে যে 60% স্ট্যান্ডার্ড ডিভাইস ইউজ করে, 40% হচ্ছে কি নরমাল ডিভাইস ইউজ করে, যাদের আমি ভিজিটর হিসেবে যাদেরকে আমি কাউন্ট করছি তারা, তাদের মধ্য থেকে। সেই ক্ষেত্রে কি হবে, এই যে ডিভাইসের ডাটাগুলো, স্ট্যান্ডার্ড ডিভাইসের ডাটাগুলো যেখানে থেমে থাকবে, এই সমস্ত ডাটাগুলো আমরা ধরার জন্য গুগল চিন্তা করলো যে এই সমস্ত ডাটাগুলো যাতে আমরা ধরতে পারি, অর্থাৎ সার্ভার থেকে আসুক আর মানে সে স্ট্যান্ডার্ড ডিভাইস থেকে আমাদের ওয়েবসাইটে আসুক, নরমাল ডিভাইস থেকে আসুক, সমস্ত ডাটা আমাদের ধরতে হবে। আর এই সমস্ত স্ট্যান্ডার্ড ডিভাইসের যে ডাটাগুলো থেমে থাকে ওই ডাটাগুলোকে ক্যাপচার করার জন্য, ধরার জন্য কিন্তু গুগল একটা সাইট তৈরি করছে, সেটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নামে, মানে সেটাকে সার্ভার সাইট বলে, যেটাকে কনভার্সন এপিআই বলা যায়। এখন কনভার্সন এপিআইটা কিভাবে হয়, কনভার্সন এপিআই এর মাধ্যমে কিন্তু আমাদের ওই স্ট্যান্ডার্ড ডাটাগুলো ধরতে হয়। এখন কনভার্সন এপিআইটা কাজ করে সার্ভার, ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে। এখন ক্লায়েন্ট সার্ভার আবার কাজ করে গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে। বুঝতে পারছেন? এই যে সার্ভার সাইট আমরা যেটাকে সার্ভার মানে সার্ভারের যে ডাটাগুলো সেগুলো আমরা ধরবো, যে 40% স্ট্যান্ডার্ড ডাটাগুলো আছে যেগুলো ক্যাপচার করা যায় না সাধারণ ব্রাউজের মাধ্যমে, এই ডাটাগুলো আমরা ধরবো। এই ডাটাগুলো ধরার জন্য আমরা সার্ভার সাইট ট্র্যাকিং করবো, মানে সার্ভার সাইট, গুগল একটা সার্ভার সাইট তৈরি করছে। এখন ওই সার্ভার সাইটটা সেট আপ করতে হবে। এখন ওই সার্ভার সাইটটা কাজ করে কিভাবে, সার্ভার সাইটটা কাজ করে ক্লায়েন্ট সার্ভারের হেল্প নিয়ে। আবার ক্লায়েন্ট সার্ভার কাজ করে গুগল অ্যানালিটিক্স 4 এর মানে GA4 এর
সহযোগিতা নিয়ে। ঠিক আছে, এখন কিভাবে কাজ করে দেখেন, সার্ভার সাইড ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে কিভাবে কাজ করে এবং ক্লায়েন্ট সার্ভার অ্যানালাইটিক্স এর মাধ্যমে কিভাবে কাজ করে। মানে অ্যানালাইটিক্স এর মাধ্যমে ক্লায়েন্ট সার্ভার ডাটাগুলো ধরে নিয়ে সে সার্ভার সাইডে ঢুকায় দেয়। সার্ভার সাইড থেকে আবার গুগল ব্রাউজে ঢুকে যায়, মানে জিটিএম এ ঢুকে যায়। জিটিএম থেকে আবার ফেসবুকের ডাটা ফেসবুকে পৌঁছায় দেয়। ঠিক আছে, কিভাবে প্রসেসিংটা হয় সম্পূর্ণ প্রসেসিং আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এখন দেখেন সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য, আচ্ছা ওই অ্যানালাইটিক্স নিয়ে যে বিষয়টা, অ্যানালাইটিক্স আপনারা যতটুকু দেখানো হয়েছে আপনারা অতটুকু পর্যন্তই দেখেন। ঠিক আছে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ক্রিয়েট করে ইন্টিগ্রেশন করান, ওই পর্যন্ত রাখেন। ওইটা সামনে কাজে আসতেছে সার্ভার সাইডের দ্বিতীয় ক্লাসে। হ্যাঁ, আজকে প্রথম ক্লাস। এখন দেখেন সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য আমাদের কি লাগে, GA4 লাগে, গুগল অ্যানালাইটিক্স লাগে। আমি আপনাদের সার্ভার সাইড দেখাবোর জন্যই কিন্তু গুগল অ্যানালাইটিক্সটা গত ক্লাসে দেখাইছি আর কি, গত 2 দিন আগে। কারণ GA4 লাগে সার্ভার সাইডে, বুঝতে পারছেন। ব্রাউজ ট্র্যাকিং দেখাইছি, সার্ভার ট্র্যাকিং তো আর দেখানো হয় নাই। এখন সার্ভার ট্র্যাকিং দেখানোর জন্য কিন্তু গুগল অ্যানালাইটিক্সটা লাগে, GA4। এই জন্য গুগল অ্যানালাইটিক্সটা আমি আগে ক্লাস করাইছি 2 দিন আগে। এখন আজকে ওইটা কাজে লাগবে, যারা প্র্যাকটিস করছেন তাদের জন্য গুড লাক আজকে। হ্যাঁ, এখন দেখেন সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য আমাদের কি লাগছে, GA4 লাগবে, GTM লাগবে। GA4 কি এটা অলরেডি আপনারা জানেন, গুগল অ্যানালাইটিক্স 4 যেটাকে বলে, ওইটা কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে জিটিএম এর সাথে ইন্টিগ্রেশন করতে হয় সেটাও আপনারা জানেন, যারা প্র্যাকটিস করছেন অবশ্যই জানেন। তারপর জিটিএম কি, জিটিএম এর কাজ কি, জিটিএম এর একটা সাম্রাজ্য আছে, সেটার মধ্যে কে কে থাকে, কে কে বসবাস করে, ট্যাকটিক্যাল ভেরিয়েবল সবার সাথে আপনারা পরিচিত আছেন। ঠিক আছে, তারপরে জিটিএম এর যে ট্রিগার গুলো আছে, কাস্টম ইভেন্ট নিয়ে যে ট্রিগার গুলো তৈরি করা হয়, এগুলো আপনারা অবশ্যই পরিচিত, কিভাবে তৈরি করতে হয় সেগুলো আপনারা জানেন। ভিউ কন্টেন্ট, এড টু কার্ট, চেক আউট, পারচেস কিভাবে করতে হয় সেগুলো কিন্তু আপনারা অবশ্যই জানেন। তারপরে ডাটা লেয়ার ভেরিয়েবল, মানে ভেরিয়েন্ট গুলো ট্যাগ করার জন্য আমাদের যে ভেরিয়েবল তৈরি করতে হয়, এই যে আইটেম আইডি এই যে এগুলো সূত্র দিয়ে, এগুলো আপনারা জানেন। তারপরে এই যে একটা জিনিস বাকি আছে, ফাংশন। হ্যাঁ, সেটা হলো আমাদের ফেসবুক পারচেস। যেমন এখানে যখন আমরা প্রথম ট্যাগ করলাম, তখন কিন্তু আমরা একটা আইটেম ট্যাগ করছি অনলি। ধরেন একটা আইটেম, যে কেউ একটা আইটেম পারচেস করলো, সেই আইটেমের নাম কি, সেই আইটেমের আইডি নাম্বার কত, ভ্যালু কত, কারেন্সি কি, এই ইত্যাদি জিনিসগুলো আমরা ট্যাগ করছি, ভেরিয়েন্ট গুলো। কিন্তু একজন ব্যক্তি যখন 10টা আইটেম হচ্ছে আপনার ইয়ে করবে, পারচেস করবে, প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা ভাবে, প্রত্যেকটা আইটেমের আইডি আলাদা আলাদা ভাবে, প্রত্যেকটা আইটেমের নাম আলাদা আলাদা ভাবে ট্র্যাক করার জন্য আমাদের এই জাভা স্ক্রিপ্ট কোড ইউজ করতে হয়। এই ক্লাসটাও মজা আছে, সামনে ক্লাস হয়তো দেখাবো ইনশাল্লাহ, অথবা না হয় সার্ভার সাইড ট্র্যাকিং শেষ করে, অথবা আমাদের সাব ট্রেনার রাকিবুল ভাই আছে, উনি দেখাই দিব এটা। ঠিক আছে, তারপরে দেখেন এই যে পিক্সেল ইভেন্টের যে প্যারামিটার গুলো আপনারা তো অবশ্যই জানেন, এগুলো করছেন। এড টু কার্ডের মধ্যে কি কি লাগে, কন্টেন্ট নেম লাগে, কারেন্সি লাগে, ভ্যালু লাগে, এগুলো আপনারা জানেন অলরেডি। তারপরে দেখেন বেস কোডের মধ্যে কি কি লাগে, আমাদের একটা বেস কোড ইউজ করতে হয়, পেজ ভিউ নিয়ে একটা বেস কোড করতে হয় ওয়েবের জন্য। পিক্সেল দিয়ে যেটা, হ্যাঁ এটা আর কি। এই যে দেখেন পিক্সেল বেস কোড, এটা আপনারা অবশ্যই করছেন। আর ট্রিগার থাকে অল পেজ, এটাও আপনারা করছেন। ঠিক আছে, এখন দেখেন আবার ভিউ কন্টেন্ট নিয়ে যখন আপনারা করছেন ব্রাউজ ট্যাগিং, তখন কিন্তু ট্যাগের নাম কি ছিল, ভিউ কন্টেন্ট ট্যাগ। ট্রিগারের নাম কি ছিল, ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট, একটা হলেই হচ্ছে। তারপরে কাস্টম ইভেন্ট ছিল, কিন্তু এটা প্যারামিটার কিন্তু এগুলো ধরা হয়েছিল, ডিএলবি, আইটেম আইডি, আইটেম নেম, কারেন্সি, ভ্যালু, এগুলো। এখন সার্ভারের জন্য দেখেন এগুলো ছিল কি ব্রাউজের জন্য। ঠিক আছে, এখন সার্ভারের জন্য যদি আসি, সার্ভারের জন্য হচ্ছে আপনার ভিউ কন্টেন্টটা কিভাবে হবে, সার্ভার সাইটের জন্য ভিউ কন্টেন্ট ট্যাগ নাম থাকবে, এই যে দেখেন ফেসবুক এসএস সার্ভার সাইট ট্র্যাকিং, ভিউ কন্টেন্ট থাকবে, মানে ট্যাগের নামটা থাকবে এটা, এই যে এটা। আর ট্রিগার থাকবে, মানে ট্যাগের নাম থাকবে এটা, কিন্তু আমাদের এটা থাকবে হচ্ছে ইভেন্ট। আর ট্রিগার নাম থাকবে এটা, কাস্টম ইভেন্ট থাকবে, প্যারামিটার থাকবে এগুলো। ঠিক আছে, তাহলে এড টু কার্ডের জন্য এরকম ভাবে থাকবে আর কি, এগুলো আমি সেট আপ করে করে দেখাবো আপনাদের। তারপরে হচ্ছে এড টু কার্ডের জন্য এভাবে থাকবে, এই যে এড টু কার্ডের জন্য এটা উপরেরটা না, তাহলে চেক আউটের জন্য এভাবে থাকবে। হ্যাঁ,
ভিউ কন্টেন্ট কিভাবে হয় বা কিভাবে কাজ করে পার্সের জন্য কিভাবে হবে সবগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং সার্ভারের জন্য কিছু কিছু জিনিস লাগে, স্টেপ 1 স্টেপ 2। দেখেন এই যে এগুলো এর ভেরিয়েবল যেগুলো, এগুলো আপনাদের দেখানো হয় নাই, দেখানো হবে। আর সার্ভারের জন্য যেটা হয় পার্সেসের, দেখেন সার্ভারের জন্য কিন্তু সেম, কিন্তু এই যে এই জিনিসটা একটা সূত্র আলাদা থাকে, এই সূত্রটা আমাদের ইউজ করতে হয়। এটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এখন দেখেন সার্ভার সাইড ট্রেকিং করার জন্য আমাদের কি করতে হবে, আমি একটু সংক্ষিপ্ত ভাবে লিখে রাখছিলাম মনে হয় এখানে। উম, দেখি এখানে আছে কিনা। প্রথমে কি করে ব্রাউজ চেকিং তো আপনারা জানেনই তাই না, ব্রাউজ চেকিং কিভাবে করতে হয়। ব্রাউজ চেকিং এর মধ্যে যেগুলো করছেন সেগুলো কাজে লাগাতে পারেন। ব্রাউজ চেকিং এর মধ্যে এই যে কাস্টম ইভেন্ট, ভিউ কন্টেন্ট, এড টু কার্ট, চেক আউট এগুলো করছিলেন, এগুলো কাজে লাগাতে পারবেন, ওগুলোই থাকবে, সমস্যা নাই। তারপরে যখন সার্ভারের জন্য করা হবে, এই যে এই জিনিসগুলো আপনাদের দেখানো হয় নাই, হ্যাঁ এই সেটিং গুলো এগুলো দেখানো হবে, মানে জাভা কোড দিয়ে যেগুলো হয় আর কি। দেখেন এখানে আমি আপনাদের বোঝানোর জন্য একটু ইয়ে করে রাখছিলাম যে ব্রাউজ সাইট থেকে যে ডাটা গুলো পাঠানো হবে, আবার মানে আমরা যে ব্রাউজ সাইট ট্রেকিং করলাম, ব্রাউজ সাইট ট্রেকিং করার জন্য আমাদের এই যে এগুলো কিন্তু করতে হয়েছে, টেকনিক্যাল ভেরিয়েবল গুলো করতে হয়েছে তাই না ব্রাউজের জন্য। এখন ব্রাউজ সাইট থেকে যে ডাটা গুলো পাঠানো হয়, সেম ডাটা গুলো কিন্তু সার্ভার সাইটেও পাঠাতে হবে, তাহলে কিন্তু ওই 40% ডাটা ক্যাপচার করা যাবে। ঠিক আছে, iOS এর যে সমস্যা না এগুলো আর থাকবে না, তখন সার্ভার সাইটের মাধ্যমে আমরা পাঠাবো কোথায়, ফেসবুক। এখন দেখেন সার্ভার সাইট ট্রেকিং করার জন্য আমি একদম সুন্দরভাবে লিখে রাখছি স্টেপ। এই যে দেখেন বললাম না, গুগল কিন্তু একটা তৈরি করে রাখছে, হচ্ছে গুগল ওই স্ট্যান্ডার্ড ডাটা গুলো নেওয়ার জন্য, ওকে, স্ট্যান্ডার্ড ডাটা গুলো নেওয়ার জন্য কিন্তু গুগল কি করছে, আহ, একটা সে চিন্তা করছে কি যে আইওএস কোম্পানি যখন, হ্যাঁ, iOS কোম্পানি যখন তাদের স্ট্যান্ডার্ড ব্রাউজার ইউজার যারা এই সমস্ত অডিয়েন্স এর ডাটা গুলো যখন আমাদের দিবে না, কিন্তু আমিও ছাড়বো না, আমিও নিয়ে ছাড়বো ডাটা গুলো, সেটার জন্য কি করেছে সে একটা সাইট তৈরি করছে, সেটা হচ্ছে সার্ভার সাইট। আর সেটা সার্ভার সাইটটা সে করছে কিসের মাধ্যমে, স্টেপ.io, স্টেপ.io একটা ইয়ের মাধ্যমে আর কি। ঠিক আছে, গুগলের আলাদা একটা সম্পত্তি তৈরি করছে সে, এই সম্পত্তির মাধ্যমেই সার্ভার সাইটটা সেটিং করতে হয়। এখন দেখেন স্টেপ.io আমাদের নিতে হবে, কিভাবে কিভাবে নিব সেটা দেখাবো। সার্ভার সাইটে ডাটা ডাটা পাঠানোর জন্য আমাদের জিটিএম থেকে আলাদা একটা কন্টেইনার নিতে হবে, যেটা আমি একটু আগে বললাম। ঠিক আছে, আমি কিন্তু মানে যে কথাগুলো পরে কাজে লাগবে সেগুলো আমি আগে কিন্তু বলে আসি, আমি কিন্তু একটু আগে আপনাদের বলে আসছি। ঠিক আছে, যে আমাদের কন্টেইনার কিন্তু আরেকটা নিতে হবে ব্রাউজের জন্য একটা অ্যাকাউন্ট থেকে, জিটিএম থেকে। এবং সার্ভার কন্টেইনারের সাথে সার্ভার সাইট, আমরা যে সার্ভার সাইটটা তৈরি করব সেই সাইটের সাথে সার্ভার সার্ভার কন্টেইনারের একটা কনফিগার করে দিতে হবে একটা কোড বসানোর মাধ্যমে। ঠিক আছে, সেটা কোথায় পাবো সেটাও দেখবো আমরা একটু পরে। এবং সার্ভার সাইট থেকে সার্ভার কন্টেইনারে ডাটা নেওয়ার জন্য সার্ভার সাইটের ট্রেকিং ইউআরএল ক্লায়েন্ট কন্টেইনারে বসাতে হবে। আমি কিন্তু একটু আগেও বলছি, হ্যাঁ, যে ক্লায়েন্ট কন্টেইনার কি একটু আগে কিন্তু আমি বলে আসছি। এখন দেখেন আমাদের একটা স্টেপ.io নামে একটা কি নিতে হবে, সার্ভার ট্রেকিং করার জন্য আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে স্টেপ.io। তবে যখন আমরা ক্লায়েন্টের কাজ করি কনভার্সন এপিআই এর জন্য, সার্ভার সাইডের জন্য, ক্লায়েন্টের কিন্তু স্টেপ.io থাকে না। স্টেপ.io তাদের থাকে গুগল ক্লাউড থাকে, বা হচ্ছে মানে তাদের কিন্তু পেইড থাকে, তারা 1 বছর বা 2 বছরের জন্য পেইড করে নেয় একদম। ঠিক আছে, আর এখন আমরা যেটা দিয়ে প্র্যাকটিস করতেছি সেটা কিন্তু আমরা ফ্রিতে করে দিছি প্র্যাকটিস। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কি করতে হবে, আপনারা জাস্ট আমি যা দেখাইতেছি এগুলো করবেন, ভিডিওটা খুব সুন্দরভাবে দেখবেন, ক্লাস লং করবো না, লং করলে আপনাদের মাথার উপর দিয়ে এখন এখন যে আমি যে সমস্ত আলোচনাগুলো করছি বা করতেছি, এখন কিন্তু আপনাদের অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে আলোচনাগুলো। ঠিক আছে,
যাই হোক, তারপরেও যারা প্র্যাকটিস করছেন আগের ক্লাসগুলো, তারা অবশ্যই বুঝতে পারেন। ব্রাউজ ট্রেকিং এর প্র্যাকটিস গুলো যারা করছেন সুন্দরভাবে, তাদের জন্য আরো সহজ হবে এটা বুঝতে। হ্যাঁ, আচ্ছা। লাওয়াল, স্টুডেন্ট লাওয়াল, Yes, I'm yes, sir. you understand Yes, I'm for trying this to. topic? Yes, yeah, I know you don't know Bangla language, but you take any idea, huh? Okay, sir. Okay, what's in this class? তাহলে দেখেন step.io, step.io, যেহেতু iOS এর ডাটা ক্যাপচার করতে হবে আমাদের, step.io কিন্তু একটা সে তৈরি করছে গুগল, তার একটা নিজস্ব একটা সম্পত্তি তৈরি করছে। তাহলে সরি, step.io, এটা নাকি? এই যে step.io দেখেন, step.io এর কিছু আছে, আপনারা এই যে দেখেন, ওকে ওকে ওকে, এখান থেকে হচ্ছে step.io তে, এটাতে যাবেন, এটাতে একটা অ্যাকাউন্ট করে নেবেন আপনারা। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আরেকটা জিনিস দেখাই আমি, দেখাই। এই যে দেখেন এখানে কিন্তু এই যে প্রাইজের একটা বিষয় আছে। এখন আমরা যেটা করব, ফ্রি সাইন আপ করবো একটা, হ্যাঁ, মানে প্র্যাকটিস করার জন্য ফ্রিতে। তো দেখেন এখন এই ক্লায়েন্টের যখন কাজ করি আমরা, তখন কিন্তু, বা আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, সার্ভার সাইড ট্রেকিং করে দিবেন ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য, আমাদের কিন্তু আরেকটা জিনিস করতে হবে। এখানে ওয়েবসাইটটা আমাদের ওপেন করি, হ্যাঁ, ম্যাডাম মেঘা, ওকে, আচ্ছা রাকিবুল ভাই আছেন? আচ্ছা, হ্যাঁ ভাই, আসছি সাদিকুল ভাই মেসেজ দিতেছে, হ্যাঁ, ওনার ক্লাসে নিয়ে আসি। আহ, ইয়া, ওই রাকিব ভাই, জি ভাই। লাওয়ালের জন্য লাওয়ালের জন্য আমি ইংলিশের ল্যাঙ্গুয়েজে এই যে হচ্ছে step.io, এখান থেকে এই যে সাইটটা, যে একটা সাইট, এই সাইট কিন্তু যখন আমরা কনভার্সন এপিআই কাজ করি বা সার্ভার সাইড ট্রেকিং করি বায়ারদের জন্য, ওয়েবসাইটের জন্য, হ্যাঁ, ওয়েবসাইটের জন্য, তখন কিন্তু সেটাকে কি করতে হয়, এই যে দেখেন এটা একটা ফ্রি ওয়েবসাইট pantheon.io, তাই না? এটা আমি আপনাদের প্র্যাকটিস করানোর সময় করছিলাম। এখন দেখেন বায়ারের যখন কাজ করি, তখন বায়ারে কিন্তু পেইড ওয়েবসাইট থাকে, এবং এখন যেটা আমরা করব সেটা ফ্রি সার্ভার সাইড টেকিং। কিন্তু বায়ারদের যেটা থাকবে সেটা প্রাইজিং, মানে থাকবে হচ্ছে, কিনা থাকবে আর কি। হ্যাঁ, তো আমাদের তো কাজ শিখতে হবে, সেটার জন্য আমরা এটা দিয়ে আপাতত শিখবো। এখান থেকে টাইপ ফর ফ্রি, ঠিক আছে, দেখেন। আর এদের যে ইয়েগুলো আছে সব অ্যালাউ করে দিতে পারেন, অ্যালাউ অল দিয়ে দেন, সমস্যা নাই। এখন এই যে ফ্রিতে আমরা করব, হ্যাঁ, ফ্রিতে করার জন্য আমাদের এখানে একটা মেইল বসাতে হবে, অর্থাৎ আমি যে ব্রাউজারে আছি সেই ব্রাউজার মেইলটাই আমি বসাই দেই। এটা হচ্ছে ব্রাউজার মেইল, এই ব্রাউজার মেইলটা আমি বসাবো এটা, এবং ট্রাই ফর ফ্রি। আবার যদি আমরা প্ল্যান নিতে চাই তাহলে কিন্তু আবার অন্যভাবে নিতে হবে, ঠিক আছে, কিন্তু আমরা এখন ফ্রিতে করব। প্ল্যান বলতে বুঝেন কি, যে আমরা যদি কিনে নিতে চাই, কিন্তু এগুলো কিন্তু বাইরের কিনা থাকে আর কি, বুঝতে পারছেন? দেখেন ফ্রিতে আসলাম, আসার পরে এখান থেকে দুইটা সিস্টেম আছে, এখান থেকে গ্লোবাল আছে, ইউ আছে, কিন্তু
গ্লোবাল স্ট্যান্ডার্ড হবে, তারপরে হচ্ছে প্রাইভেসি গুলো তাদের ইয়ে করতে হবে, আর এখান থেকে আমাদের সাইন আপ করতে হবে। হ্যাঁ, একটা অ্যাকাউন্ট করে নিতে হবে আর কি। এখন দেখেন মেইলে একটা কোড আসছে, দেখি এই যে step.io। হ্যাঁ, এই যে সেট পাসওয়ার্ড, এখন পাসওয়ার্ড দিতে বলছে। দেখেন এখন কিন্তু আমরা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে আমরা এই সাইটটাকে লগ ইন করে নেব। হ্যাঁ, এখন আমরা এখানে পাসওয়ার্ড দিব একটা। ধরেন আমি পাসওয়ার্ড দেই একটা। আচ্ছা, লাওয়ালকে আমি মিউট করে দিচ্ছি এখান থেকে। লাওয়ালকে mute করে দিচ্ছি। একদম। আচ্ছা, তাহলে পাসওয়ার্ড দিলাম, যেখানে এই পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ডটা দিছি সেম পাসওয়ার্ডটা এখানেও দিলাম। দেওয়ার পরে আমাদের এখন কি করতে হবে? সেভ পাসওয়ার্ড। পাসওয়ার্ড সেভ করলাম। এখন ইউজার নেম তো আমাদের এরকম দেওয়া হয়নি, তবে যে কোনো একটা ইউজার নেম দিয়ে আমরা ইয়ে করতে পারি। আচ্ছা, সেভ দিয়ে দিলাম, ব্রাউজার সেভ থাকবে, এটা সমস্যা নাই। এখন দেখেন ওয়েলকাম জানাইছে, মানে আমাদের একটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে সার্ভার সাইডে। কিসের জন্য? মানে step.io যে গুগলের একটা সম্পত্তি, সেই সম্পত্তিতে আমরা একটা খুঁটি গাড়লাম। এখন গড় উঠাবো। গড় ওঠানোর জন্য আমাদের যা যা করণীয়, মাটি কাটতে হবে, তারপরে হচ্ছে আপনার আহ আহ ইট নিতে হবে, হ্যাঁ, রড বালু সিমেন্ট ইত্যাদি ইত্যাদি যা যা লাগে সমস্ত কিছু এখন আমাদের সংগ্রহ করতে হবে। কোনটা কোথায় থেকে কিভাবে সংগ্রহ করব, কোনটা কোথায় নিয়ে এসে কিভাবে রাখবো, কিভাবে উঠাবো, হ্যাঁ, এগুলো এখন আমাদের কি করতে হবে? সেট আপ করতে হবে। আমরা গুগলের সম্পত্তিতে এখন আমরা একটা জায়গা দখল করে নিলাম, সেটা step.io। এটা তো আমাদের প্র্যাকটিসের জন্য, যখন ক্লায়েন্টের কাজ করবো তখন ক্লায়েন্টের জন্য হবে। তারপরে এখানে দেখেন সেটআপ পেমেন্ট। এখন যদি আপনি এই step.io টা যখন আপনি এখন যে ফ্রিতে আপনাকে ইউজ করতে দিচ্ছে, আমি যখন একটা অ্যাকাউন্ট করলাম সেটা ফ্রিতে আমি করতে পারতেছি, কিন্তু এটার এক সময় মেয়াদ শেষ হয়ে যাবে। এখন ফ্রি step.io সাইট থেকে যখন কেউ সার্ভার সাইড ট্রেকিং করতে যাবে, তখন কিন্তু সে প্রপার ইয়ে করতে পারবে না, এক সময় সেটা মেয়াদ শেষ হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য কিন্তু ক্লায়েন্টদের থাকে যে তারা বিলিং ইয়ে দেয় আর কি, মানে পে করে। এই যে সাইটটা যারা পরিচালনা করে, সার্ভার step.io এই সাইট যারা পরিচালনা করে তাদেরকে টাকা দেয়, টাকা দিয়েই কিন্তু তারা এই সমস্ত কিনে নেয় আর কি। ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু ফ্রিতে করতেছি। এখান থেকে আপনার আহ ইয়ে করতে হবে, জিটিএম কন্টেইনার ড্যাশবোর্ডে আছি আমরা। দাঁড়ান, এখান থেকে আমাদের এই যে জিটিএম কন্টেইনার নিতে হবে আগে প্রথমে। ঠিক আছে? দেখেন আমরা কিন্তু ড্যাশবোর্ডে চলে আসছি। এখন আমরা যদি কিনে নিতে চাই, কি কি কিনে নিতে চাই, এই সাইটের জন্য কন্টেইনার, কাস্টম ডোমেইন, পাওয়ার আপ, অটোমেটিক মানে আপগ্রেড, এরকম কিছু যদি আমরা প্ল্যান নিতে চাই, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের পে করতে হবে। কিন্তু আমরা ওই প্ল্যান নিব না, আমরা তো ফ্রিতে ইউজ করবো এখন। তো ফ্রিতে ইউজ করার জন্য আমরা এখান থেকে একটা কন্টেইনার নিব। হ্যাঁ, জিটিএম কন্টেইনার। এই যে কন্টেইনারের একটা নাম দিতে হবে। ধরেন কন্টেইনারের নাম এটাই, ওই যে যেটা দিয়ে ওয়েবসাইটের নাম আছে, ওয়েবসাইটের নাম কি দিয়ে আছে, হ্যাঁ এটাই। তারপরে কনফিগার করতে হবে, কন্টেইনার কনফিগার করতে হবে। এটা কিসের সাথে কনফিগার করতে হবে? দেখেন, এটা কনফিগার করার জন্য আমি কিন্তু বলছিলাম যে step.io এই যে জিটিএম থেকে একটা কন্টেইনার নিতে হবে, এবং সার্ভার কন্টেইনারের সাথে হচ্ছে আপনার সার্ভার সাইটের একটা কন্টেইনার করতে হবে। বুঝতে পারছেন? এখন দেখেন এখানে কন্টেইনারের নাম দিলাম, তাহলে এখানে কোন কন্টেইনার ইউআরএলটা দিতে হবে কনফিগার করার জন্য?
এখানে দিতে হবে, এখন আমাদের জিটিএম এ যেতে হবে। জিটিএম এ আসলাম, আসার পরে এই যে ক্রিয়েট, এখানে ওই নামটা দিব যে নামটা দিয়ে আমরা এই এখানে কন্টেইনার তৈরি করছি, সেই নামটাই এখানে বসাবো। হ্যাঁ, সেম নামে। এটা সার্ভার সাইডের জন্য। এখন এটা কোন দেশের জন্য, সেই দেশটা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিব, বাংলাদেশ। আর এটা দরকার নাই, এটা অদার্স দিলে দিতে পারেন, আর না দিলে সমস্যা নাই। কন্টেইনার নাম এখানে হচ্ছে অ্যাকাউন্টের নাম, এখানে কন্টেইনারের নাম, কন্টেইনার নাম ওইটাই সেম। হ্যাঁ, কপি পেস্ট, কন্টেইনার নাম দিলাম। এখন এটা কিসের জন্য করব আমরা? সার্ভারের জন্য, তাই না? তাহলে আগেরটা করছিলাম ব্রাউজের জন্য, এখন দ্বিতীয় কন্টেইনার যেটা নিচ্ছি সেটা হচ্ছে সার্ভারের জন্য। সার্ভার সিলেক্ট করলাম, এখান থেকে ক্রিয়েট। ক্রিয়েট করার পরে তাদের এই যে যে কন্ডিশন গুলো আছে সেগুলো আমরা অ্যাকসেপ্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে ইয়েস দিয়ে দিব। দেখেন একটা সার্ভার কন্টেইনার কিন্তু অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে। দেখেন একটা সার্ভার কন্টেইনার কি তৈরি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে টেকটিকার করতে পারি বা ম্যানুয়ালিও করতে পারি, দরকার নাই আমাদের তো, এই যে আছে। এখন এই কন্টেইনারের সাথে আমাদের ওই সাইটের একটা কনফিগার করতে হবে। দেখেন এখানে এই যে ক্লায়েন্ট থাকে, এই যে এটা আমার আগে কি সেটআপ করা আছে না, এখানে ক্লায়েন্ট অটোমেটিক জিএ4, জিএ4 হচ্ছে সে একজন একটা ক্লায়েন্ট, ঠিক আছে? তার মাধ্যমে কিন্তু আমাদের ডাটা গুলো সংগ্রহ করা হবে। তারপরে টেক, টেক করতে হবে, ট্রিগার করতে হবে, ভেরিয়েবল করতে হবে। হ্যাঁ, এগুলো আমাদের করতে হবে। যদি এগুলো আমরা না করি তারপরেও সমস্যা নাই, ওই যে ব্রাউজ কন্টেইনারে যেগুলো করা আছে সেগুলো দিয়ে আমরা করতে পারবো, ঠিক আছে? কিন্তু আমাদের আগে দেখতে হবে। এখন দেখেন এখানে আসলাম, এ দেখেন এখন আমরা এই যে এই কনফিগারটা পরে করি। হ্যাঁ, এখন আমরা ক্রিয়েট কন্টেইনারে ক্লিক দিই, এই নামে করলাম তো। এখন দেখেন আমরা এটা কিসের জন্য করব? এটা তো আমরা ফ্রিতে করতেছি আপাতত, তাই না? আমাদের তো এখন প্রো ভার্সন হবে না, কারণ হচ্ছে কি প্রো ভার্সন মানে কিনতে যদি যাই তাহলে $20 লাগবে মান্থলি, $50 লাগবে এটা। তো এগুলো তো ক্লায়েন্টদের কাজ করবো আমরা, ক্লায়েন্টদের সবগুলো কিনা থাকবে আর কি। এখন আমরা ফ্রি যেহেতু ইউজ করবো, ফ্রি থাকবো আমাদের। হ্যাঁ, এখান থেকে প্ল্যান নেওয়ার দরকার নেই আমাদের। হ্যাঁ, ফ্রি প্ল্যান যেটা এটাই, ফ্রি প্ল্যান আমরা ইউজ করব। এখন কান্ট্রি বাংলাদেশ, আচ্ছা দেখি, দেখেন এখান থেকে ফ্রি প্ল্যান তারা বলতেছে ই করার জন্য, এই যে এয়ার রেস্টুরেন্ট নামে কিন্তু আমাদের একটা কন্টেইনার তৈরি করা আছে অলরেডি। আর এখান থেকে আমরা যদি চাই যে এটাকে আমরা পে করে নিব, এখন $20 দিয়ে দিব, সেক্ষেত্রে আমরা নাম, অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস দিয়ে আমরা কিন্তু করতে পারবো। কিন্তু না, আমরা তো এটা করব না, আমরা করব ফ্রিটা। তাহলে সেটার জন্য আমাদের ডোমেইন দরকার নাই। এখন দেখেন আমরা এখান থেকে এই যে একটা কন্টেইনার আমাদের অলরেডি করা আছে, এয়ার রেস্টুরেন্ট নামে। এই যে দেখেন এটা হচ্ছে, এটাকে আপগ্রেড করতে বলতেছে। আমাদের তো আপগ্রেড করার প্রয়োজন নাই, একটা আপডেট চলে আসছে গো। এটাকে কেটে দেই, এবি লেটার,
আচ্ছা আমার নামে করি দেখি। আর কনফিগারের জন্য আপডেট আসছে, ইমেইলে কোনো আপডেট আসছে কিনা দেখি আগে, না হলে কন্টেইনার থেকে করতে হবে। আচ্ছা ইমেইলে আসে নাই। ক্লাস লং হয়ে যাচ্ছে। সার্ভার লোকেশন দিতে হবে। হ্যাঁ, লোকেশনটা কোন দেশের জন্য হবে, ধরেন আমি দিলাম, একটা দিয়ে দিলাম। লোকেশন দিয়ে এখান থেকে সার্ভার সাইড থেকে, আচ্ছা রাকিব ভাই আছেন? জি ভাই আছি। আচ্ছা এটার মধ্যে কি 2-1 দিনের মধ্যে ঢুকেন নাই? এটার ভিতরে 2-1 দিনের ভিতরে ঢুকি নাই, তবে আপনার ওই যে কন্টেনারটা বসাইলে আমার মনে হয় যে আপনার ওটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ কন্টেনার বসাইলে হয়ে যায়, এটা আপডেট আসছে, বুঝতে পারছি। আচ্ছা এটা আমি ইয়ে করে দিই, দাঁড়ান ডিলিট করে দিই, ডিলিট কন্টেইনার। আচ্ছা এখান থেকে একটা কন্টেইনার নেই, ধরেন আবার নিলাম এই নামে। এখন কনফিগারটা করব। দেখেন কনফিগার কি করতে হবে, এখানে লিখে রাখছি যে সার্ভার সাইডের জন্য কি করতে হবে, প্রথমে step.io তে আমাদের সাইন আপ করতে হবে, এটা তো করলাম। তারপরে সার্ভার কন্টেইনারের সাথে সার্ভার সাইডের আমাদের কনফিগার করে দিতে হবে। এখন দেখেন সার্ভার ইয়ে কোনটা, সার্ভার কন্টেইনার কোনটা। সার্ভার কন্টেইনার হলো এই যে এটা, কন্টেইনার আইডি এটা কন্টেইনার, এটার আইডি নাম্বার দিয়ে আমরা সার্ভার সাইডের সাথে, এই যে সার্ভার সাইড এটা, হ্যাঁ এটার সাথে আমরা একটা কনফিগার করে দিই। এখন ক্রিয়েট দিয়ে দেই শর্ট। আচ্ছা ওটা আপনি ওই ওখানে যাইতে হবে। ওই হ্যাঁ ওইটা হচ্ছে আপনার ওই যে যেটা অ্যাকাউন্ট যেটা করলেন না, ওইখানে গিয়ে ওই যে আপনার হচ্ছে ফার্স্ট পেজে আর কি, এই কন্টেইনারে। হুম 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 এটা থেকে না, আপনার ওই একটা যে আপনার ইয়াতে আসলো না, যখন আপনি কন্টেনার যখন নতুন করে করলেন মানে ইয়ার জন্যই, ওইখানে দেখেন একটা কোডের হচ্ছে ইয়া থাকার কথা আর কি আপনার ওইখানে ওই আচ্ছা আচ্ছা দাঁড়ান আমি আরেকটা কন্টেইনার নেই এখান থেকে নেন। সার্ভার সাইডের জন্য। এয়ার সব দিয়ে নিলাম, এটা বাংলাদেশ রাখি, বাংলাদেশ। কন্টেইনার নেম দিতে হবে, নেম আমি এটা দিয়ে দিই। হ্যাঁ ইউআরএলটাই দিয়ে দেবো সরাসরি। এটা দিলাম এবং হচ্ছে সার্ভারের জন্য ক্রিয়েট। এই যে কোড, এখান থেকে ম্যানুয়ালি এই যে কোডটা, হ্যাঁ এই কোডটা দিয়ে কনফিগার করতে হবে। এই কোডটা নিয়ে হচ্ছে এখানে বসাতে হবে। হ্যাঁ আর এখানে যে কোডটা বসাইছি এই কোডটা দিয়ে আমাদের ওই জিটিএম এর সাথে কানেক্ট করতে হবে আর কি। আচ্ছা বসাইলাম, এখন দেখেন But you didn't change the country. Hold on, you didn't change the country. হ্যাঁ কান্ট্রি বাংলাদেশ দিয়ে রাখছি। No, the country was Japan. ওকে নো প্রবলেম, ইটস নট নো ম্যাটার। আচ্ছা ভেরিফাই হয়ে গেছে দেখেন। এটা হচ্ছে সার্ভার, এই যে দেখেন
আমাদের কন্টেইনারের নাম রাখছি এটা সার্ভার কন্টেইনার এবং কনফিগার করছি। তারপর কন্টেইনার আইডেন্টিফায়ার এটা, হ্যাঁ, কি হচ্ছে এই যেটা দেখেন সুন্দরভাবে কিন্তু পেয়ে গেছি। আবার আমরা চাইলে এটাতে আমরা কাস্টম মানে ডোমেইন এড করতে পারি, আলাদা একটা ডোমেইন আমরা এখানে অ্যাড করতে পারি, কিন্তু দরকার নাই, আমাদের আলাদা ডোমেইন অ্যাড করার কোনো প্রয়োজন নাই। তাহলে এটা আমাদের হয়ে গেল, সার্ভার সাইড ইয়ে হয়ে গেল। এখন কি করতে হবে দেখেন, সার্ভার সাইড ট্রেকিং ইউআরএল নিয়ে কোথায় বসাতে হবে, ক্লায়েন্ট কন্টেইনারে। এখন সার্ভার সাইড ট্রেকিং ইউআরএল এটা কোথায় পাবো, সার্ভার সাইডের ট্রেকিং একটা ইউআরএল থাকে সার্ভার সাইডের, ওইটা নিয়ে আমাদের হচ্ছে ক্লায়েন্ট কন্টেইনারে বসাতে হবে। ক্লায়েন্ট কন্টেইনার কোনটা, ক্লায়েন্ট কন্টেইনার হলো এই যে এখন যেটা করলাম, হ্যাঁ, এটা হচ্ছে ক্লায়েন্ট, এই যে ক্লায়েন্ট, এটা হচ্ছে ক্লায়েন্ট কন্টেইনার, ঠিক আছে। এটার সাথে আমাদের কনফিগার করে দিতে হবে, বুঝতে পারছেন। এখানে আরো কিছু বিষয় আছে। তো এই যে এটা হচ্ছে আমাদের, এটা নিয়ে ওখানে বসাতে হবে আর কি, বসায় ক্লায়েন্ট কন্টেইনারে বসাতে হবে এটা নিয়ে। এটার সাথে এখন আমাদের কনফিগার করে দিতে হবে। তো এই সেটআপ গুলো আমাদের যে হচ্ছে, আচ্ছা স্ক্রিন রেকর্ড চলতেছে, স্ক্রিন রেকর্ড এখন অফ করে দিলেই হবে। এখন দেখেন এখান থেকে আমি কি করলাম, প্রথম সার্ভার সাইটের জন্য একটা কন্টেইনার নিলাম, সার্ভার সাইটের জন্য কন্টেইনার নিয়ে এটার সাথে আমি কনফিগার করে দিলাম, এটার সাথে এই যে কোড বসানোর মাধ্যমে, ঠিক আছে। মানে প্রথমে একটা অ্যাকাউন্ট করলাম, এখানে করার পরে এটাকে কনফিগার করে দিয়ে ভেরিফাই করে করলাম আর কি। ভেরিফাই করার এই যে আমার নামে করছি আর কি, ভেরিফাই করছি করে এখন মোটামুটি আমাদের এই সার্ভার সাইটের সাথে মানে সার্ভার কন্টেইনারের সাথে, এই যে সার্ভার আগে এটা ছিল ওয়েবের জন্য, এখন এটা আছে সার্ভারের জন্য। এখন সার্ভার কন্টেইনারের জন্য সাথে আমাদের কি করতে হলো, একটা কনফিগার করে দিলাম, ঠিক আছে, কোড বসানোর মাধ্যমে। এই যে কোড কনফিগার করছি, এখন আমাদের কি করতে হবে, টেকিং সার্ভার মানে টেকিং এর যেমন আমাদের যে সার্ভারের যে কিছু কাজ আছে টেকিং করার জন্য এখানে এই সার্ভারের সাথে, হ্যাঁ, তো এটার সাথে আমাদের এই যে ওয়েব কন্টেইনার আছে সেটার সাথে কনফিগার করতে হবে, ডাটা গুলো কিভাবে আসবে, হ্যাঁ, সেগুলো সেট আপ করতে হবে। এখানে টেকনিক্যাল ভেরিয়েবলের ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, এগুলো করতে হবে। তো আপনাদের আজকে এটার বেসিক যে বিষয়টা, বেসিক যেটা, সেটা হলো আপনারা যেটা করবেন সেটা হলো যে step.io অ্যাকাউন্ট করবেন। আমি শর্টকাটে বলে দিচ্ছি, step.io তে অ্যাকাউন্ট করবেন, করার পরে সেই অ্যাকাউন্ট কোনো প্ল্যান নেওয়া দরকার নাই, না নিয়ে নামে করবেন, ওই আপনাদের ওয়েবসাইটের নামে করবেন প্রয়োজনে, করে কন্টেইনার থেকে কনফিগার কোড নিয়ে কনফিগার করবেন, ঠিক আছে। নিয়ে কিভাবে করতে হয় এটা তো দেখাইলাম, ওইটা ওইভাবে করবেন। করার পরে আর বাকি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমি আগামী ক্লাসে দেখাবো। এখন আপনাদের অনেক সময় বেশি হয়ে গেছে, বোরিং লাগবে বা লাগতেছে, হ্যাঁ, এটা শেষ করে দিচ্ছি। তাহলে আপনারা একটা কন্টেইনার তৈরি করবেন, সার্ভার কন্টেইনার। দেখেন আমি যেভাবে তৈরি করছি, সার্ভার সাইডের জন্য একটা কন্টেইনার তৈরি করবেন এবং step.io তে অ্যাকাউন্ট করবেন, করে এখান থেকে আপনারা ওইটার সাথে এটার সাথে ওইটা কনফিগার করে দিবেন, ঠিক আছে। আর আমি যে এর আগে সার্ভার সাইড নিয়ে যে আলোচনাগুলো করেছি ফাইল থেকে, হ্যাঁ, দেখেন এই ফাইল থেকে যে আলোচনাগুলো করেছি না, এগুলো আপনারা খুব সুন্দরভাবে শুনবেন, ক্লাসটা ভিডিওটা দেখবেন, এই আলোচনাগুলো আপনারা দেখবেন, বুঝবেন, ঠিক আছে? অনেক কিছু আপনারা এখান থেকে শিখবেন এবং পরে যখন কাজ করতে যাবেন সাইডে তখন কিন্তু এগুলো কাজে লাগবে আমার প্রত্যেকটা আলোচনা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। এখন বলেন, কারোর কিছু জানা থাকলে সেটা বলেন।